আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। আমার প্রিয় সকল ছাত্রছাত্রীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। তোমরা যদি কেউ এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবে এবং বন্ধুদের মাঝে এটা শেয়ার করে দেবে, কারণ সবাই যাতে এর অনুভব নিতে পারে। আজকে আমি নবম ও দশম শ্রেণীর পদার্থবিজ্ঞানের চতুর্থ অধ্যায়ের কাজ ক্ষমতা ও শক্তি অধ্যায়ের গতিশক্তি সম্পর্কে আলোচনা করব। শুরুতেই গতিশক্তি কি সেই সম্পর্কে আগে জানাই। গতিশক্তি মূলত এক ধরনের যান্ত্রিক শক্তি, কারণ যান্ত্রিক শক্তি থেকেই গতিশক্তি উৎপত্তি হয়েছে এবং কি বিভব শক্তিরও উৎপত্তি হয়েছে। যান্ত্রিক শক্তি তার রূপ হচ্ছে শক্তির একটি অংশ। সেক্ষেত্রে আমরা বলতে পারি যে যান্ত্রিক শক্তিকে দুই ভাগে ভাগ করছে, 1 নম্বর গতিশক্তি, 2 নম্বর বিভব শক্তি। তোমাদের নবম ও দশম শ্রেণীতে শুধুমাত্র এই যান্ত্রিক শক্তি সম্পর্কে আলোচনা করা হয়েছে, বাকি শক্তি সম্পর্কে অন্য অন্য ক্লাসে আলোচনা করা হয়েছে। এটা তোমাদের এই অধ্যায়ে নেই। শক্তি থেকেই এটা মূলত সৃষ্টি হয়েছে। তবে শক্তির বিভিন্ন রূপ অংশ হচ্ছে তাপ শক্তি, আলো শক্তি, বিদ্যুৎ শক্তি। তোমরা বইটি পড়লেই ভালোভাবে বুঝতে পারবা শক্তির সম্পর্কে। তো শুরুতেই গতিশক্তি কি সেই সম্পর্কে আলোচনা করব। যখন ভূমির ক্ষেত্রে বলা যাবে যে একটি বস্তু যখন বি বিন্দুতে নিয়ে যায়, একটি বস্তু এ প্রান্ত থেকে বি বিন্দুতে নিয়ে গেলে তার অবস্থান পরিবর্তন ঘটে। এক্ষেত্রে তার সরণ ঘটেছে। এমনকি আমরা জানি ইউ বস্তু যখন স্থির অবস্থায় থাকে তখন সেটি হয় শূন্য। অতএব এ বস্তুটি যেহেতু স্থির অবস্থায় আছে সেখানে বেগ হচ্ছে শূন্য, এবং বি বিন্দুতে গেলে অবশ্যই বেগের মান পাওয়া যাবে। এক্ষেত্রে এখানে সময়ের কোনো প্রয়োজন হয় না, কারণ সেকেন্ডও লাগতে পারে, মিনিটও লাগতে পারে, ঘন্টাও লাগতে পারে। সেক্ষেত্রে গতিশক্তির কোনো সময়ের প্রয়োজন হয় না। যদি উচ্চতা ক্ষেত্রে হয় সেক্ষেত্রে আমরা বলতে পারবো, ধরলাম এখানে এ বিন্দু এম ভরে একটি বস্তু রাখা আছে। এখান থেকে যখন বস্তুটি ভূমিতে পড়বে, ধরলাম বি বিন্দুতে পড়লো, তখন বস্তুটির গতিশক্তি পরিবর্তন হবে কি হবে না। সেক্ষেত্রে বলতে পারবো যে এ বিন্দুতে বস্তুর গতিশক্তির মান শূন্য, কারণ বস্তুটির উচ্চতা এখানেই, অর্থাৎ বস্তুটির গতিশক্তি উপর থেকে এ বিন্দুতে পড়বে। যেহেতু উপরে শূন্য অবস্থায় আছে সেক্ষেত্রে আমরা বলবো গতিশক্তি শূন্য। আর যদি এ থেকে বস্তুটি বি বিন্দুতে পড়ে তাহলে গতিশক্তির মান পাওয়া যাবে, কারণ এখানে নির্দিষ্ট করে বস্তুর এই উচ্চতা অনুসারে এই বিন্দুতে পড়ছে, সেজন্য এর গতিশক্তির মান পাওয়া যাবে। তাহলে আমরা বলতে পারবো যে এ বিন্দুর গতিশক্তির মান শূন্য, যেহেতু উপরে কোনো বস্তুর সম্পর্কে বলা হয়নি কত উচ্চতায় এবং কত উপরে রাখা আছে, সেজন্য বলবো উপর থেকে উপরে বস্তুর গতিশক্তি এ বিন্দুতে হয় শূন্য, এবং বি বিন্দুতে পড়লে বস্তুর গতিশক্তি পাওয়া যাবে। তাহলে আমরা গতিশক্তি কাকে বলে সে সম্পর্কে জানি।
গতির কারণে বস্তু যে শক্তি হয় বা বস্তু কাজ করার যে সামর্থ্য অর্জন করে তাকেই গতিশক্তি বলে। এভাবেও বলতে পারি উদাহরণের মাধ্যমে, একটি চলন্ত গাড়ি, তার উপর বল প্রয়োগ করার ফলে বস্তুটিকে গতিতে প্রাপ্ত করা হলো। এতে বস্তুটি যদি পূর্বের তুলনায় বেশিতে গতিপ্রাপ্ত হয়, সেক্ষেত্রে বলতে পারবো যে গাড়িটি কতটুকু গতিশক্তির সামর্থ্য অর্জন করছে। এটাকেই বলা হয় গতিশক্তি। আমি আরেকবার বলতেছি, ধরলাম এই বক্সের এ হলো একটি গাড়ি, গাড়িটির উপর বল প্রয়োগ করার ফলে গাড়িটিকে গতিশক্তিতে প্রাপ্ত করা হলো। সেক্ষেত্রে গাড়িটি কত পরিমাণ গতিশক্তিতে অর্জন করলো সেটি হচ্ছে তার গতিশক্তি। তাহলে আমি আবার বলতেছি, গতির কারণে বস্তুর যে শক্তি হয় বা বস্তুটি কাজ করার যে সামর্থ্য অর্জন করে তাকেই ও বস্তুর গতিশক্তি বলে। গতিশক্তির সম্পর্কে কয়েকটি বৈশিষ্ট্য তুলে ধরা যায়। ফুটবল দিয়ে কিছুকে আঘাত করা। দ্বিতীয়ত, ঢিল দিয়ে বা মেরে গাছে আম পাড়া। তৃতীয়ত, গাড়ির গতিশক্তিতে রূপান্তর হওয়া। ভূমির ক্ষেত্রে গতিশক্তি এ বিন্দু হতে বি বিন্দুতে গেলে বস্তুটি এস দূরত্ব অতিক্রম করে, যেহেতু এ বস্তুটির উপর এফ বল প্রয়োগ করা হয়েছে, তাহলে বস্তুটির আদিবেগ ইউ থেকে ভি বেগে প্রাপ্ত হয়েছে। যেহেতু আমরা জানি এখানে টির মান হয় কি 0। তাহলে আরও বলতে পারি, যখন কোনো বস্তু উপর থেকে নিচে পড়ে তখন স্থির আদিবেগের মান হয় 0। স্থির আদিবেগের মান হয় 0। যখন উপর থেকে নিচে পড়ে তখন স্থির আদিবেগের মান হয় 0 এবং শেষ বেগের মান পাওয়া যায়। সেক্ষেত্রে আমরা বলতে পারি যে এখানে এক ধরনের কাজ সম্পূর্ণ হয়েছে। সেক্ষেত্রে কাজের সূত্র অনুসারে ডাব্লিউ সমান এফ এস। এফ সমান এম এ, যা নিউটনের দ্বিতীয় সূত্র থেকে আমরা পাই। তাহলে এম এ এস, ভর, ত্বরণ, সরণ। যেহেতু স্থির অবস্থায় শেষ বেগের মান পাওয়া যায়, সেক্ষেত্রে আমরা বলতে পারি তাহলে ভি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস 2as। তাহলে ভি স্কয়ার সমান ইউ এর মান তো আমরা জানি, স্থির আদিবেগের মান 0, তাহলে 0 প্লাস 2as, তাহলে 2as, তাহলে ভি স্কয়ার ডিভাইডেড 2as। তাহলে as এর মানটা আমরা পেলাম ভি স্কয়ার ডিভাইডেড 2। সেক্ষেত্রে এম এ এস, তাহলে এম গুণন ভি স্কয়ার ডিভাইডেড 2। তাহলে
mv স্কয়ার ডিভাইডেড টু হাফ mv স্কয়ার। তাহলে আমরা গতিশক্তি পেয়ে গেলাম। আমি আরেকবার বলতেছি, উচ্চতা ক্ষেত্রে গতি শক্তির মান নির্ণয় করা যাবে। ধরলাম এ বিন্দুতে একটি বস্তু এম রাখা আছে। এখান থেকে সি, বি এবং সি ভূমিতে বস্তুটিকে পড়ানো হলো বা পড়তেছে। সেক্ষেত্রে তাদের এ থেকে সি বিন্দুর উচ্চতা 50 মিটার। তাহলে এ থেকে বির উচ্চতা 10 মিটার। সেক্ষেত্রে বলতে পারবো যে এ বিন্দুর গতিশক্তি 0, কারণ বস্তুটির গতিশক্তি এখানে ঘটেনি। যেহেতু এখান থেকে বস্তুটি নিচে পড়তেছে, সেক্ষেত্রে এখানে বস্তুর গতিশক্তি ঘটেনি, সে বস্তুটি স্থির অবস্থায় ছিল, যার কারণে তার মান হলো কি 0। এমনকি বলতে পারি এখানে কোনো বেগ হয়নি, যেহেতু শেষ বেগ বি, তাই এখানে বেগের মান 0। বেগের মান 0, তাই হাফ mv স্কয়ার, হাফ গুণন m গুণন 0, তাহলে সম্পূর্ণ হবে কি 0। সেক্ষেত্রে আমরা বলতে পারি যে এই বিন্দুতে গতিশক্তি 0। বি বিন্দুতে বিভব গতিশক্তি পাওয়া যাবে, কারণ এ বিন্দু থেকে বি বিন্দুর উচ্চতা 10 মিটার। সেক্ষেত্রে বলতে পারবো যে এ বিন্দু থেকে বস্তুটি 10 মিটার উচ্চতায় গতিতে পড়তেছে বি বিন্দুতে। সেক্ষেত্রে আমরা এখানে উচ্চতার মান পাবো। আবার বি থেকে যখন সি বিন্দুতে পড়বে তখন গতিশক্তির মান হবে 10 থেকে 50 বিয়োগের মাধ্যমেই গতিশক্তির মান পাওয়া যাবে। যে এখানে গতিশক্তির মান হবে টোটাল 50 মিটার, কারণ সি বিন্দু থেকে এ বিন্দু থেকে সি বিন্দুতে পড়লে সম্পূর্ণ গতিশক্তির উচ্চতা মান হয় 50 মিটার। তাহলে সি বিন্দুতে গতিশক্তির উচ্চতা 50 মিটার। আর এ বিন্দুর গতিশক্তি উচ্চতা 0, বি বিন্দুর গতিশক্তি উচ্চতা 10 মিটার, সি বিন্দুর গতিশক্তি উচ্চতা 50 মিটার। ছাত্রছাত্রীরা, তোমরা অঙ্কের মাধ্যমে আরও ভালোভাবে বুঝতে পারবা। আশা করি পরবর্তী ভিডিওতে আমি এর গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব। আজকে এই পর্যন্তই।